দেখবো সেটা হচ্ছে ফোর থার্মোডাইনামিক প্রসেস। সবচেয়ে ইম্পর্টেন্ট না মানে ইম্পর্টেন্ট গুলোর মধ্যে হচ্ছে একটা, এটা ফোর থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস, ঠিক আছে? এই প্রসেসটা হচ্ছে আমরা দেখবো ফোর থার্মোডাইনামিক প্রসেস। অর্থাৎ এখানে থার্মোডাইনামিক প্রসেস মানে তাপগতীয় প্রক্রিয়া। চারটা তাপগতীয় প্রক্রিয়া আছে। এই চ্যাপ্টারে আমরা চারটা তাপগতীয় প্রক্রিয়া দেখব, ঠিক আছে? আমি বাংলাটা একটু লিখি যে চারটি তাপগতীয় প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াগুলোর সাথে পরীক্ষায় খাতায় সরাসরি লেখার সম্পর্ক আছে, আমি বলে দিচ্ছি। কি বলছে, বুঝে গেছে? এই চারটা তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে প্রথমটাকে আমরা বলবো হচ্ছে আইসোথার্মাল। প্রথমটাকে কি বলবো? আইসোথার্মাল। প্রথমটা হচ্ছে আইসোথার্মাল। প্রত্যেকটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? প্রথমে আমরা আইসোথার্মাল নিয়ে কথাবার্তা বলে ফেলি, অথবা একসাথে সবগুলো একটু দেখাই দিই আগে। প্রথমটা হচ্ছে আইসোথার্মাল, এরপরেরটা হচ্ছে এডিয়াবেটিক, ঠিক আছে? এগুলো বাংলাও বলবো, আমি যখন প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলবো তখন বাংলা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দুইটা প্রসেস লিখলাম। একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস আর একটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। তারপর হচ্ছে আইসোবারিক প্রসেস 3 নম্বর প্রসেস। এবং আমাদের 4 নম্বর প্রসেস হচ্ছে আইসোকোরিক প্রসেস। এই চারটা প্রসেস আছে। তাপগতীয় প্রক্রিয়া কয়টা থাকে? চারটা তাপগতীয় প্রক্রিয়া থাকে। এর মধ্যে আমি বলে দিচ্ছি এই দুইটা প্রক্রিয়ার সাথে পরীক্ষা খাতায় সরাসরি লেখার সম্পর্ক আছে। এই প্রথম দুইটা প্রক্রিয়ার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে 5টা স্টার দিচ্ছি। কয়টা স্টার দিচ্ছি? এখানে আমি 5টা স্টার দিচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি কয়টা স্টার দিচ্ছি? 5টা স্টার দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা প্রসেসে ইন্ডিভিজুয়ালি যাব। প্রত্যেকটা প্রসেসে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি যাব, তো একটু খেয়াল করতে হবে। নাকি এটা অন করছিলাম না? জি স্যার, অন আছে। ওকে, তাহলে দেখো এবার আমরা প্রত্যেকটা প্রসেসে ইন্ডিভিজুয়ালি যাব। আইসোথার্মাল, এডিয়াবেটিক, তারপর আইসোবারিক, আইসোকোরিক, ঠিক আছে? তা আমি এগুলো বলছি, এবার একটা একটা করে সবগুলো ডিটেইলসে দেখব। যে দেখো আইসোথার্মাল এই প্রসেসটা হচ্ছে আমরা ডিটেইলসে দেখব। ফার্স্ট অফ অল এখন দেখো এখানে এই যে আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে কি বলছি? সমান। আইসো মানে হচ্ছে সমান। থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা। থার্মাল মানে কি? তাপমাত্রা। তাহলে এই প্রসেসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এখানে টেম্পারেচারটা কি থাকবে? টেম্পারেচারটা এখানে কি থাকবে? ফিক্স থাকবে বা সমান থাকবে, চেঞ্জ হবে না। টেম্পারেচারের কি হবে না? কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাকে বলো এই প্রসেসে কিসের চেঞ্জ হবে না? এই প্রসেসে তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। আইসোথার্মাল প্রসেসে তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। তাপমাত্রাটা এখানে কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। ওই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে সমান তাপমাত্রা। দেখো আইসো মানে হচ্ছে সমান, থার্মাল মানে তাপমাত্রা, মানে তাপমাত্রাটা এই প্রসেস জুড়ে সমান থাকবে। বাংলায় এটাকে কি বলা হয়? বাংলায় এটাকে বলা হয় হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। বাংলায় আমরা কি বলি এটাকে? সমষ্ণ প্রক্রিয়া। যে সমান পরিমাণে উষ্ণতা, উষ্ণ মানে কি? তাপমাত্রা, সমান পরিমাণে উষ্ণতা, বুঝছি কিনা? তাহলে এটার বাংলা হচ্ছে এটা সমষ্ণ প্রক্রিয়া। ওকে, এই প্রসেসটার সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা যে পাত্রটা ইউজ করব, এই প্রসেসে আমরা যে পাত্রটা ইউজ করব সেই পাত্রটা অবশ্যই সুপরিবাহী হইতে হবে। কি হইতে হবে? অবশ্যই পাত্রটা সুপরিবাহী হইতে হবে। কি বলছি, বুঝে গেছে? উপরিবাহী হওয়া যাবে না। অর্থাৎ এই যে পাত্রটা আমরা ইউজ করব, ওই পাত্রে বাইরে থেকে তাপশক্তি ভেতরে প্রবেশ করতে হবে, মানে ভেতরে প্রবেশ করার সুযোগ থাকতে হবে, বাইরে থেকে ভেতরে যাওয়ার সুযোগ থাকতে হবে। এটা কখন হবে? যদি পাত্রটা সুপরিবাহী হয়। তাহলে ভেতর থেকে তাপশক্তি বাইরে যেতে পারবে, বাইরে থেকে তাপশক্তি ভেতরে আসতে পারবে, বুঝছি কিনা? আচ্ছা, এরপরে এই প্রসেসের থার্ড বৈশিষ্ট্য হচ্ছে এই প্রসেসটা করা হবে খুবই আস্তে আস্তে। এই প্রসেসটা কিভাবে করা হবে? আস্তে আস্তে এই প্রসেসটা প্রয়োগ হবে, অর্থাৎ স্লোলি এই প্রসেসটা করা হবে, খুবই স্লোলি এই প্রসেসটা করা হবে। বোঝা গেছে? তাহলে এই তিনটা হচ্ছে আমার এই প্রসেসের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার যখন উদ্দীপক দিবে, উদ্দীপকে আমাকে বলবে যে বেলি এবং শেলি এইভাবে কাজ করছে, মানে বেলি এই প্রসেসে কাজ করছে, শেলি এই প্রসেসে কাজ করছে। প্রসেসের নাম দেওয়া নাই, বৈশিষ্ট্য দেওয়া আছে। তা আমাকে বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে যে কে কোন প্রসেসে কাজ করছে, বুঝছি? অর্থাৎ ম্যাক্সিমাম টাইম প্রসেসের নাম দেওয়া থাকে না। কয়েকটা প্রশ্নে প্রসেসের নাম দেওয়া থাকে, কিন্তু একেবারে 80% কোশ্চেনে আমরা দেখবো যে প্রসেসের নাম দেওয়া থাকবে না, বৈশিষ্ট্য দেওয়া থাকবে। ওই বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে যে কে কোন প্রসেসে কাজ করছে। তারপরে আমি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো, বুঝছি? কোশ্চেন একেবারে ইজি। তো দেখো
এবার আমরা এই যে জিনিসগুলো দেখছি এগুলো হচ্ছে আমরা চিত্রের মধ্যে দেখব, এগুলো আমরা চিত্রের মধ্যে দেখব। তাহলে আমরা যেটা বললাম যে ফার্স্ট অফ অল এখানে যে পাত্রটা আমরা ইউজ করব ওই পাত্রটা কি হইতে হবে, ওই পাত্রটা সুপরিবাহী হইতে হবে। তাহলে এই পাত্রের দেয়ালটা সুপরিবাহী, অর্থাৎ বাইরে থেকে তাপশক্তি ভেতরে যেতে পারবে, ভেতর থেকে তাপশক্তি বাইরে যেতে পারবে। এবার এখানে হচ্ছে আমি একটা প্রিস্টন ইউজ করছি, এটা একটা কি, এটা একটা প্রিস্টন। প্রিস্টন মানে হচ্ছে এটা উপরে নিচে ওঠানামা করতে পারবে। এই পিস্টনটা কি করতে পারবে, উপরে নিচে এরকম ওঠানামা করতে পারবে এই পিস্টনটা। এবং এই পিস্টনটার বৈশিষ্ট্য হচ্ছে এই পিস্টনটা হচ্ছে ফ্রিকশনলেস পিস্টন। এটা কেমন পিস্টন, এটা ফ্রিকশনলেস মানে ঘর্ষণহীন, এটা হচ্ছে ঘর্ষণহীন পিস্টন। অর্থাৎ এটা যখন উপরে নিচে ওঠানামা করবে তখন এই পাত্রের দেয়ালের সাথে অবশ্যই এই পিস্টনের সংঘর্ষ হবে, মানে ঘর্ষণ হবে। ঘর্ষণ হবে কিনা, যে কোনো দুইটা তল একটা আরেকটার উপর দিয়ে গেলে ওই দুইটা তলের মধ্যে ঘর্ষণ হবেই। এই পৃথিবীতে যে কোনো দুইটা তল একটা আরেকটার উপর দিয়ে গেলে ঘর্ষণ হবেই। তার কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুই হচ্ছে অমসৃণ। দেখে এটাকে মসৃণ মনে হলেও এই যে তলটা এটাকে মসৃণ মনে হলেও এটা মূলত অমসৃণ। অর্থাৎ মসৃণ বলতে 100% মসৃণ বলতে কিন্তু কিছুই হয় না। কি বলতে বোঝা গেছে, যেটা দেখে মসৃণ মনে হচ্ছে সেটাও কিন্তু মসৃণ না, সেটাও অমসৃণ। আর অমসৃণ বলেই হচ্ছে যে কোনো দুইটা তল একটা উপর দিয়ে গেলে সেটা কি হবে, ঘর্ষণ হবেই হবে, হবে না এরকম কোনো চান্স নেই। বুঝছে কিনা, আমি তো অনুবিজ্ঞান যন্ত্র দিয়ে দেখি তাহলে দেখবো যে এখানেও ছিদ্র আছে, ছিদ্র আছে মানে সেটা কি অমসৃণ। বুঝছি, আর অমসৃণ হওয়া মানে দুইটা তল একটা উপর দিয়ে গেলে ঘর্ষণ হবে। তা আমরা ধরে নিচ্ছি যে এই পিস্টনটা ঘর্ষণহীন, মানে উপরে নিচে যখন ওঠানামা করবে তখন এই পাত্রের দেয়ালের সাথে কোনো ধরনের ঘর্ষণ কাজ করবে না। এটা হচ্ছে এইচএসসি লেভেলে। আফটার এইচএসসি তোমাদের এখানে ঘর্ষণ গুণাঙ্কে আরো কিছু সহগ আসবে, বাট এইচএসসি লেভেলে কতটুকু ধরা হয়েছে যে এই পিস্টনটা হচ্ছে ঘর্ষণহীন। উপরে নিচে যখন ওঠানামা করবে তখন পাত্রের দেয়ালের সাথে এই পিস্টনের কোনো ধরনের ঘর্ষণ কাজ করবে না। আমরা বুঝছি এই দুটো কোনো সমস্যা। তাহলে এই পিস্টনটার বৈশিষ্ট্য বলছি এটা হচ্ছে ঘর্ষণহীন পিস্টন। এবার আমরা কি করব, এই যে প্রসেসটার কথা বলতেছি এই প্রসেসটা আসলে কি প্রসেস। দেখো এখানে আমরা গ্যাস রাখবো, এখানে আমরা কি রাখবো, গ্যাস রাখবো, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যে কোনো গ্যাস, আমরা কার্বন ডাই অক্সাইড যে কোনো গ্যাস রাখতে পারি। ওকে, এই প্রসেসটা হচ্ছে আমি এই পিস্টনটাকে ধরে একবার উপরে তুলবো আরেকবার নিচে নামাবো, এটাকেই বলতেছি প্রসেস আর কিছুই না। কি বলতেছি, এই পিস্টনটাকে ধরে একবার উপরে তুলবো আরেকবার কি করবো, নিচে নামাবো, এটাকে বলতেছি প্রসেস। তো এটাকে উপরে তুললে কি হচ্ছে, নিচে নামালে কি হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। বুঝছি কিনা, ওকে দেখো তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। আমি এইটাকে ধরে পিস্টনটাকে ধরে যদি উপরে তুলি তাহলে আমার এই গ্যাসগুলোর ভলিউম বেড়ে যাচ্ছে না, ভলিউম বেড়ে যাচ্ছে কিনা। আগে ভলিউম ছিল এতটুকু, এখন ভলিউম কতটুকু, এতটুকু। এই এতটুকু ভলিউম বৃদ্ধি পাইছে না গ্যাসের অণুগুলোর, পাইছে কিনা। তাহলে এই গ্যাসের অণুগুলোর ভলিউম বৃদ্ধি করার জন্য অবশ্যই কাজ করতে হয়েছে না, অবশ্যই কাজ করতে হয়েছে। কাজ করার জন্য শক্তি ব্যয় করতে হয়েছে না, অবশ্যই শক্তি ব্যয় করতে হয়েছে। কাজ করার জন্য শক্তি ব্যয় করতে হবে, শক্তি ব্যয় করার সাথে কাজ করা যাবে না। তাহলে এই শক্তিটা কারা ব্যয় করছে, গ্যাসের অণুগুলোর থেকে ব্যয় হয়েছে। গ্যাসের অণুগুলোর কাছে এই শক্তিটা কই ছিল, গ্যাসের অণুগুলোর যে তাপ শক্তি ছিল ওই তাপ শক্তির কিছু অংশ ব্যয় হয়েছে এই কাজটা করার জন্য, যেই কাজটা দিয়ে ভলিউম বাড়ছে। বুঝছি কিনা, অর্থাৎ আমি ভলিউম বাড়ানোর কারণে গ্যাসের অণুগুলোর যে তাপ শক্তি ছিল সেই তাপ শক্তি কিছুটা হ্রাস পাবে, কারণ ওই তাপ শক্তির কিছু অংশ ব্যয় হয়েছে এই ভলিউম বাড়ানোর কাজে। ওদের কাছে যদি আগে 10 জুল তাপ শক্তি থাকে, ওই 10 জুল তাপ শক্তির মধ্যে এখন 2 জুল তাপ শক্তি ব্যয় হয়েছে এই ভলিউম বাড়ানোর জন্য। তাহলে ওদের তাপ শক্তি এখন কত আছে, 8 জুল। তাহলে তাপ শক্তি কমে গেছে না, তাহলে তাপ শক্তি কমে গেলে তাপমাত্রা কমে যাবে, ডেফিনেটলি কমে যাবে। তাপ শক্তি কমে গেলে তাপমাত্রা ডেফিনেটলি কমে যাবে, তাহলে তাপমাত্রা কমে যাবে। কিন্তু আমরা বলতেছি এই প্রসেসে তাপমাত্রা কি থাকবে, নো চেঞ্জ, মানে তাপমাত্রা চেঞ্জ হবে না। কিন্তু আমরা তো দেখতেছি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে তাপমাত্রা একই থাকলো কিভাবে। আমার প্রশ্নটা বুঝছো কিনা, আমি এই পিস্টনটাকে ধরে উপরে তুললে ভলিউম বাড়তেছে, ভলিউম বাড়ানোর জন্য কাজ করতে হয়েছে, কাজ করার জন্য শক্তি ব্যয় করতে হয়েছে। এই শক্তিটা কারা ব্যয় করছে, গ্যাসের অণুগুলো ব্যয় করছে। প্রত্যেকে ব্যয় করছে, তাদের মধ্যে যে তাপ শক্তি ছিল সেই তাপ শক্তির কিছু অংশ ওরা ব্যয় করছে এই ভলিউম বাড়ানোর জন্য। তাহলে ওরা যেহেতু ওদের তাপ শক্তির কিছু অংশ ব্যয় করে ফেলছে, ওদের তাপমাত্রা কমে গেছে, তাপ শক্তি কমে গেছে মানে তাপমাত্রা কমে গেছে। কিন্তু আমরা বলতেছি তাপমাত্রাটা ফিক্স থাকবে, তাহলে তাপমাত্রাটা ফিক্স থাকলো কিভাবে। আমার প্রশ্নটা বুঝছো কিনা, ওকে। এবার আসি সেকেন্ড প্রশ্নে, তারপর আনসার দিচ্ছি। এবার ভলিউম বাড়ানোর কারণে যেরকম এই গ্যাসের অণুগুলোর তাপ শক্তি কমে গেছে, তাপমাত্রা কমে গেছে, তাহলে আমি যদি ভলিউম কমাই,
ভলিউম কমায় তাহলে এই গ্যাসের অণুগুলো তাপ শক্তি বেড়ে যাবে না? ভলিউম কমে গেলে তাপ শক্তি বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, তাপ শক্তি বেড়ে গেলে তাপমাত্রা বেড়ে যাবে। কিন্তু আমরা বলতেছি তাপমাত্রা কি থাকবে? ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। কিভাবে চেঞ্জ, আনচেঞ্জ থাকলো বা ফিক্স থাকলো? এবার আমরা আনসারটা দেখব। প্রশ্ন বুঝছি সবাই? ওকে, এবার দেখো তাপমাত্রাকে এখানে ফিক্স রাখার জন্য বা আনচেঞ্জ রাখার জন্য আমরা এখানে এই দুইটা কাজ করছি। তাপমাত্রাকে এখানে আনচেঞ্জ বা ফিক্স রাখার জন্য, ঠিক আছে, আমরা এই দুইটা কাজ হচ্ছে করছি। পাত্রটাকে সুপরিবাহী রাখছি এবং প্রসেসটাকে আস্তে আস্তে করতেছি। কেন? দেখো আমি যখন এই বস্তুটাকে উপরে তুলছি, পিস্টনটাকে ধরে উপরে তুলছি, আবারও বলি পিস্টনটাকে ধরে যখন উপরে তুলছি ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ানোর জন্য কাজ করতে হয়েছে, কাজ করার জন্য শক্তি ব্যয় করতে হয়েছে, শক্তিগুলা গ্যাসের অণুগুলো তাপ শক্তি থেকে ব্যয় হয়েছে, দ্যাটস ওয়াই গ্যাসের অণুগুলো তাপমাত্রা কমে গেছে, যেহেতু ওদের তাপ শক্তি কমে গেছে। তো যে পরিমাণ তাপ শক্তি কমে যাওয়ায় তাপমাত্রা কমে গেছে, যে পরিমাণ তাপ শক্তি কমে যাওয়ায় তাপমাত্রা কমে গেছে, ওই পরিমাণ তাপ শক্তি বাইরে থেকে, ওই পরিমাণ তাপ শক্তি বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে, ওই পরিমাণ তাপ শক্তি বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করে তাপমাত্রাকে কি রাখবে? আগের মতো রাখবে। অর্থাৎ এদিকে ভলিউম বাড়ানোর জন্য তাপ শক্তি কমতেছে, মানে তাপ শক্তি ব্যয় হচ্ছে, তাপ শক্তি ব্যয় হচ্ছে যার কারণে তাপমাত্রা কমতেছে। ঠিক যেই পরিমাণ তাপ শক্তি এখানে কমতেছে, ওই পরিমাণ তাপ শক্তি ভেতরে প্রবেশ করতেছে, করে তাপমাত্রাকে কি রাখতেছে? এখানে আগের মতো রাখতেছে। তো বাইরে থেকে প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে প্রবেশ করার সুযোগটা যাতে পায়, ওই জন্য আমরা প্রসেসটাকে কি রাখবো? সুপরিবাহী রাখবো। কারণ আমি সুপরিবাহী রাখলে তো তাপ শক্তি ভেতরে ঢুকতে পারতো না। তো বাইরে থেকে প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে প্রবেশ করার সুযোগটা যাতে পাই, ওই জন্য আমরা পাত্রটাকে সুপরিবাহী রাখবো। আর সময় যাতে পাই, বাইরে থেকে তাপ শক্তি, প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে প্রবেশ করে তাপমাত্রা আগের মতো রাখার সময়টা যাতে পাই, আমরা প্রসেসটাকে স্লোলি করব, আস্তে আস্তে করব। ব্যাপারটা বোঝা গেছে? প্রসেসটাকে কি করব? আস্তে আস্তে কেন করতেছি? কারণ বাইরে থেকে প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে প্রবেশ করে তাপমাত্রাকে আগের মতো রাখার সময়টা যাতে পাই। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? ভাইস ভার্সা আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে যাই, এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে যাই, পিস্টনটাকে ভলিউম কমে যাচ্ছে, ভলিউম কমে যাচ্ছে মানে তাপ শক্তি বেড়ে যাচ্ছে, তাই না? ভলিউম বেড়ে যাওয়ার কারণে যদি তাপ শক্তি কমে যায়, তাহলে ভলিউম কমানোর কারণে তাপ শক্তি বেড়ে যাবে না? তাহলে এই বর্ধিত তাপ শক্তি বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই তাপমাত্রাকে আগের মতো রাখার জন্য, তাপমাত্রাকে আগের মতো রাখার জন্য, তাপমাত্রাকে কি রাখার জন্য? আগের মতো রাখার জন্য প্রয়োজনীয় তাপ শক্তি বাইরে চলে যাবে। প্রয়োজনীয় তাপ শক্তি কি বলছি? বাইরে চলে যাবে। তাপমাত্রাকে আগের মতো রাখার জন্য প্রয়োজনীয় তাপ শক্তি বাইরে চলে যাবে, এবং প্রয়োজনীয় তাপ শক্তি যাতে বাইরে যেতে পারে আমরা পাত্রটাকে সুপরিবাহী রাখছি এবং প্রসেসটা আমরা আস্তে আস্তে করতেছি। বুঝছি কিনা? কারণ প্রয়োজনীয় তাপ শক্তি বাইরে যাওয়ার সময়টা যাতে পাই, প্রসেসটাকে আমরা কি করব? আস্তে আস্তে করব। তাহলে এইভাবে হচ্ছে এখানে তাপমাত্রাটা আনচেঞ্জ বা ফিক্স থাকতেছে। তোমাদের কারোর মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে বলো। কোনো সমস্যা আছে? এখানে যদি প্রসেসটা আস্তে আস্তে করতে হবে। প্রসেসটা আস্তে আস্তে কেন করতে হবে? যাতে করে প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে বা বাইরে চলে যেতে পারে এবং তাপমাত্রাকে কি রাখতে পারে? আগের মতো রাখতে পারে। অর্থাৎ এদিকে তাপমাত্রা কমতেছে, এদিকে তাপমাত্রা আবার সেম পরিমাণ তাপমাত্রা বাড়তেছে। বুঝছি কিনা? তাপমাত্রাটা কি থাকতেছে? ফিক্স থাকতেছে। যদি প্রসেসটা ফাস্ট করে তাহলে প্রসেস ফাস্ট করলে এটা হবে না, তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে। কি বলছি বোঝা গেছে? আমি যদি প্রসেসটা দ্রুত করি তাহলে প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে প্রবেশ করার সময়টা পাবে না। বুঝছি কিনা? তাহলে তাপ শূন্য হবে। তাপ শক্তি যে পরিমাণ কমবে, ওই পরিমাণ তাপ শক্তি কি হবে না? আমার ভেতরে প্রবেশ করার সময়টা পাবে না আমি যদি প্রসেসটা দ্রুত করে ফেলি। কি বলছি বুঝছো? এটা তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি প্রসেসটাকে কি রাখতে? টেম্পারেচার নো চেঞ্জ রাখতে। অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হবে না। তাহলে এটা কখন হবে না? আমি যদি সুযোগটা দিই, অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি কমতেছে ওই পরিমাণ তাপ শক্তি ভেতরে প্রবেশ করার সুযোগ দিতে হবে, সময়ও দিতে হবে। তো সুযোগটা দিচ্ছি বলতে আমি পাত্রটাকে সুপরিবাহী রাখছি, আর সময়টা দিচ্ছি বলতে আমি প্রসেসটাকে আস্তে আস্তে করতেছি যাতে প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে প্রবেশ করার সময়টা পাই। বুঝছি কিনা? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা মাথায় রাখতে হবে, যেটা পরীক্ষা খাতার সাথে সরাসরি লেখা সম্পর্ক। তো এই যে বললাম, এই যে ভলিউম বাড়লো, ভলিউম বাড়ানোর জন্য কাজ হয়েছে। ভলিউম বাড়লে কি হবে? কাজ হবে। ভলিউম কমলে কি হবে? কাজ হবে। ভলিউম যদি না বাড়ে না কমে তাহলে বুঝবা যে কাজ হয় নাই। বুঝছি কিনা? ভেরি সিম্পল। তাহলে এখানে যে কাজটা হইছে, এই কাজের মান বের করার সূত্র হচ্ছে, দেখো এটা MRT ln
V2 বাই V1 বোঝা যাচ্ছে nRT ln কি লিখছি V2 বাই V1 nRT ln V2 বাই V1 এটা হচ্ছে W বের করার সূত্র আরো একটা সূত্র আছে সেটা হচ্ছে nRT ln P1 বাই P2 ঠিক আছে এই দুইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ বের করার সূত্র পরীক্ষার খাতার সাথে সরাসরি লেখার সম্পর্ক আছে একদম বলে দিচ্ছি দুইটাই W সূত্র এটাও ইউজ করতে পারো এটা ইউজ করতে পারো প্রশ্নে যদি আমার V2 মানে ভলিউমের ডাটা দেওয়া থাকে এটা হচ্ছে ফাইনাল ভলিউম বাড়ার পরে কতটুকু হয়েছে বা ভলিউম কমার পরে কতটুকু হয়েছে সেটা হচ্ছে V2 অর্থাৎ ফাইনাল ভলিউম ডিভাইড বাই ইনিশিয়াল ভলিউম আর এটা হচ্ছে ইনিশিয়াল প্রেসার ডিভাইড বাই ফাইনাল প্রেসার যদি আমাকে ভলিউমের ডাটা দেওয়া থাকে তাহলে এটা ইউজ করব প্রেসারের ডাটা দেওয়া থাকলে এটা ইউজ করব বুঝছি কিনা বলতেছি একটা সবগুলোই বলতেছি দেখো একটা সবগুলোই বলতেছি ভলিউমের ডাটা দেওয়া থাকলে এটা প্রেসার থাকলে বুঝছি না আমরা ওকে এবার এই n এর একটা আমরা এগুলোর পরিচয় বলি দেখো তো আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি ঠিক আছে এই জিনিসগুলো এবার মুছে দিচ্ছি চলতেছে ওকে দেখো আমি এবার এই n এর পরিচয়টা বলি এই n টা কি n হচ্ছে মোল সংখ্যা n টা কি n হচ্ছে মোল সংখ্যা কেমিস্ট্রিতে পড়ছো 90 এও পড়ছো n হচ্ছে মোল সংখ্যা কেমনে বের করতে হয় n বের করার সূত্র হচ্ছে স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M অনেক ভাবে পড়ছো স্মল m ডিভাইড বাই ক্যাপিটাল M এই স্মল m এর পরিচয় কি ফর एग्जांपल এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে 168 গ্রাম অক্সিজেন আছে কি আছে অক্সিজেন তাহলে টোটাল অক্সিজেন আছে কত গ্রাম এই জানেন 168 এই 168 টা হচ্ছে স্মল m বুঝা গেছে এই 168 টা হচ্ছে স্মল m অর্থাৎ গ্যাসের মোট ভর এই স্মল m এর পরিচয় কি বলছি গ্যাসের মোট ভর তুমি যেই গ্যাসটা ইউজ করছো ওই গ্যাসের টোটাল ভরটা কত সেটা হচ্ছে আমার স্মল m আর ক্যাপিটাল M টা হচ্ছে যেই গ্যাসটা ইউজ করছো ওই গ্যাসটার আণবিক ভর ওই গ্যাসটার হচ্ছে আণবিক ভর তাহলে আমি যদি কোনো একটা পাত্রের মধ্যে 168 গ্রাম অক্সিজেন রাখি তাহলে ওখানে কত মোল অক্সিজেন রাখছি आंसर হচ্ছে 168 ডিভাইডেড বাই অক্সিজেন আণবিক ভর কত 32 তাহলে 168 কে 32 দ্বারা ভাগ করো যত আসবে ততই হচ্ছে আমার তত মোল এখানে অক্সিজেন রাখছি বুঝছি কি আচ্ছা এরপর আসি আমরা আর এর পরিচয় কি দেখো আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর কে কি বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক এটাও 19 এ পড়ছো তোমরা খুব সম্ভবত তারপর হচ্ছে এটা কেমিস্ট্রিতে অনেকবার পড়তেছো ঠিক আছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এটার মান কত 8.314 জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে 8.314 এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান আর টি এই টিটা হচ্ছে টেম্পারেচার অবশ্যই কেলভিনে রাখতে হবে সেলসিয়াসে রাখলে ভুল হয়ে যাবে বলছি এই সূত্রে যখন আমি টিটা ইউজ করতেছি এই টিটাকে অবশ্যই কিসে রাখতে হবে টি হচ্ছে কেলভিনে মাপা তাপমাত্রা টিটা কি এটা হচ্ছে কেলভিনে মাপা তাপমাত্রা কেলভিনে মাপা তাপমাত্রা আমি যদি কেলভিনে না রেখে সেলসিয়াসে এখানে ইউজ করি ভুল হয়ে যাবে আমি এই সূত্রে যখন টি এর মান বসাবো অবশ্যই কেলভিনে নিয়ে তারপর বসাতে হবে বুঝছি আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া এবার আমরা দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চলে যাচ্ছি মানে এডিয়াব্যাটিক প্রসেস সেকেন্ড প্রসেসটাতে আমরা চলে যাচ্ছি দেখো এই প্রসেসটা বুঝলে বাদবাকি প্রসেসগুলো ইজি হয়ে যাবে সূত্র দুইটা ক্ষেত্রে আর এর মান সেম হবে হ্যাঁ আর এর মান সেম হবে সূত্র দুইটা বলতে কোন সূত্র দুইটা হ্যাঁ দুটো সূত্রের মধ্যে আর এর মান সেম হবে আর এর মান সেম হবে আর এর আরো অনেকগুলো মান আছে ঠিক আছে এগুলো কখন কোন মানটা ইউজ করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে ইউনিটের উপরে যদি এসআই ইউনিট ইউজ করো তাহলে আর এর মান 8.314 যদি সিজিএস ইউনিট ইউজ করো তাহলে আর এর মান আরো কিছু মান আছে এগুলো তোমাদের বইয়ে আছে ঠিক আছে অর্থাৎ কোন এককটা ইউজ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে বুঝছি তো হয়তো কেমিস্ট্রিতে অবশ্যই আছে ওকে দেখো এরপরে আমরা যেই সেকেন্ড প্রসেস চলে যাচ্ছি সেকেন্ড প্রসেসটা হচ্ছে আমাদের এডিয়াবেটিক প্রসেস তো এডিয়াবেটিক এর বাংলা কি দেখো এডিয়া মানে হচ্ছে একই এডিয়া মানে কি বলছি একই আইসো মানে বলছিলাম সমান এগুলো গ্রিক অথবা ল্যাটিন শব্দ ঠিক আছে এডিয়া মানে হচ্ছে একই আর বেট মানে হচ্ছে তাপ বেট মানে কি বলছি তাপ তাহলে এই প্রসেসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একই তাপ মানে এই প্রসেস জুড়ে তাপ শক্তিটা ফিক্স থাকবে এই প্রসেস জুড়ে কি থাকবে তাপ বা আমরা অবলিক দিয়ে রেখেছি বোঝার জন্য একটু পরে হচ্ছে এটার কারণটা বুঝবা যে তাপ বা শক্তি এখানে কি থাকবে ফিক্স থাকবে নো চেঞ্জ এটার কোনো চেঞ্জ হবে না কি বলছি বোঝা গেছে টেম্পারেচার হচ্ছে কি চেঞ্জ হবে आंसर হচ্ছে হবে এই প্রসেসে টেম্পারেচারে চেঞ্জ হবে
এই প্রসেসে টেম্পারেচার বা তাপমাত্রা কি হবে চেঞ্জ হবে তাপমাত্রা বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে অর্থাৎ টেম্পারেচারে চেঞ্জ হবে এই প্রসেসে টেম্পারেচারে চেঞ্জ মাস্ট বি হবে বুঝছি কিনা কিসের চেঞ্জ হবে না এনার্জি বা শক্তির চেঞ্জটা হবে না চিত্র যখন আমরা দেখবো একদম ক্লিয়ারলি বুঝে যাবো বুঝছি কিনা আচ্ছা এই প্রসেসের থার্ড বৈশিষ্ট্য হচ্ছে এই প্রসেসে যে পাত্রটা ইউজ করা হবে সেটা অবশ্যই কুপরিবাহী হইতে হবে ওই পাত্রটা অবশ্যই কি হইতে হবে কুপরিবাহী হইতে হবে অর্থাৎ বাইরে থেকে তাপ শক্তি ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ এবার আর নাই বুঝছি কিনা বাইরে থেকে তাপ শক্তি যে ভেতরে প্রবেশ করবে সেই সুযোগটা আর দিচ্ছি না ভেতর থেকে তাপ শক্তি যে বাইরে যাবে সেই সুযোগটা দিচ্ছি না কারণ পাত্রটা কি রাখছি আমরা কুপরিবাহী রাখছি বুঝছি কি বুঝ নাই এই যে চায়ের ফ্লাক্স আছে না চায়ের ফ্লাক্স একটা কুপরিবাহী পাত্র বাইরে থেকে তাপ শক্তি ভেতরে ঢুকতে পারে না ভেতর থেকে তাপ শক্তি বাইরে যেতে পারে না বুঝছি কিনা তো কুপরিবাহী আমরা কিভাবে করতে পারি আমি যদি এখানে একটা রাবারের প্রলেপ দিয়ে দিই এখানে একটা কিসের প্রলেপ দিয়ে দিই রাবারের প্রলেপ দিয়ে দিই তাহলে এটা কুপরিবাহী হয়ে যাবে কারণ আমরা জানি রাবার হচ্ছে কি তাপ কুপরিবাহী ঠিক আছে তাপ শক্তি সে পরিবহন করে না আচ্ছা এই প্রসেসের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রসেসটা করা হবে খুবই দ্রুত এবং তোমরা যদি প্রশ্নের মধ্যে হঠাৎ তারপরে সাডেন এই শব্দগুলো দেখো তাহলে বুঝতে হবে যে রুদ্ধতাপীয় এডিয়াবেটিক প্রসেসের কথা বলা হচ্ছে আচ্ছা দেখো তাহলে যেটা বলতেছি এই প্রসেসটা করা হবে দ্রুত খুবই দ্রুত আমরা প্রশ্নের মধ্যে যদি হঠাৎ বা সাডেন এই ওয়ার্ডগুলো দেখি তাহলে বুঝে নিব যে এডিয়াবেটিক প্রসেসের কথা বলা হচ্ছে এডিয়াবেটিক প্রসেসের বাংলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটার বাংলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলছি বুঝাইছ অর্থাৎ তাপটা এখানে কি হয়ে থাকবে রুদ্ধ হয়ে থাকবে চেঞ্জ হবে না তাপটা এখানে রুদ্ধ হয়ে থাকবে চেঞ্জ হবে না তো এই যে আমরা বলছি এই প্রসেসগুলোর নাম দেওয়া থাকবে না ম্যাক্সিমাম টাইমে আমাকে মানুষের নাম দেওয়া থাকবে ওই মানুষগুলো যেই প্রসেসে কাজ করছে সেই প্রসেসগুলোর বৈশিষ্ট্য দেওয়া থাকবে তা আমাকে বৈশিষ্ট্য দেখে বুঝতে হবে যে কে কোন প্রসেসে কাজ করছে ঠিক আছে তারপর ওই অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করতে হবে এবার আমরা চিত্রে চলে আসি এই যে দেখো এবার আমরা পিস্টনটাকে ধরে উপরে এখানেও সেম কাজই করব এখানে আমরা কি করব সেম কাজই করব অর্থাৎ ভলিউম বাড়াবো ভলিউম কমাবো তো এই এখানে আমি গ্যাস রাখছি দেখো এবার এইটাকে পিস্টনটাকে ধরে আমি উপরে তুলবো কি করব পিস্টনটাকে ধরে রাজু কি করব উপরে তুলবো তাহলে উপরে তুললে আমি আবারও বলি উপরে তুললে ভলিউম বাড়তেছে না ভলিউম বাড়ানোর জন্য কাজ করতে হয়েছে না কাজ করা ছাড়া কি ভলিউম বাড়ছে বাড়ে না এই কাজকে শক্তি চালা হয়েছে শক্তি প্রয়োগ করতে হয়েছে না শক্তিগুলো কাজ থেকে ব্যয় হয়েছে গ্যাসের যে অণুগুলো ছিল তাদের থেকে ব্যয় হয়েছে অর্থাৎ তাদের কাছে যদি 10 টাকা থাকে 10 টাকা থেকে 2 টাকা দিয়ে এখানে ব্যয় হয়েছে কাজটা করার জন্য তাহলে ওদের কাছে এখন আছে কয় টাকা 8 টাকা টাকা মানে হচ্ছে তাপ শক্তি তাহলে ওদের কাছে এখন কত তাপ শক্তি আছে 8 জুল তাপ শক্তি আছে ভুয়া নাম্বার দিয়ে বলতেছি আর কি 10 জুল তাপ শক্তি ছিল 2 জুল ব্যয় করে ফেলছে এই ভলিউম বাড়ানোর জন্য এখন তাপ শক্তি আছে কতটুকু 8 জুল তাহলে তাপ শক্তি কমে গেছে তাপ শক্তি কমে যাওয়া মানে তাপমাত্রা তাপমাত্রা কমে গেছে তাপ শক্তি কমে গেছে মানে তাপমাত্রা কি হয়েছে কমে গেছে তাহলে এখন কি বাইরে থেকে প্রয়োজনীয় তাপ শক্তি ভেতরে প্রবেশ করে তাপমাত্রাকে আগের মতো করার সুযোগটা আছে নাই তাহলে তাপমাত্রা যেটা কমে গেছে মানে সেটা কমে গেছে তাহলে তাপমাত্রা কিন্তু এখানে আর আগের মতো হচ্ছে না তার মানে তাপমাত্রা এখানে কি হচ্ছে কমতেছে আবার ভাইস ভার্সা চিন্তা করো আমি যদি এটাকে কমাই দিই অর্থাৎ ভলিউম যদি আমি কমাই দিই তাহলে তাপ শক্তি বেড়ে যাবে না তাহলে ওই বাড়তি তাপ শক্তিটা বাইরে গিয়ে তাপমাত্রা আগের মতো করার সেই সুযোগটা আছে তাপ শক্তি বেড়ে গেছে মানে তাপমাত্রা বেড়ে গেছে এখন বাইরে কি তাপ শক্তি যাওয়ার সুযোগ আছে তাহলে তাপমাত্রা কি আগের মতো হচ্ছে আর হচ্ছে না অর্থাৎ এই প্রসেসে তাপমাত্রা চেঞ্জ হবে সেটাতে কোনো সন্দেহ নাই বুঝছি কিনা এটাতে কোনো সন্দেহ আছে যে তাপমাত্রা চেঞ্জ হবে আমরা ভলিউম বাড়ালে তাপমাত্রা কমে যাচ্ছে ভলিউম কমালে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবার তাপ শক্তির ব্যাপারে আসে আমরা বলছি যে তাপ বা শক্তি এখানে ফিক্স থাকবে চেঞ্জ হবে না কিন্তু আমরা তো দেখতেছি এখানে তাপ শক্তি চেঞ্জ হচ্ছে কিভাবে তাপ শক্তি চেঞ্জ হচ্ছে এই যে আমি যখন ভলিউমটা বাড়ালাম ওর কাছে 10 জুল তাপ শক্তি ছিল এখন হয়ে গেছে 8 জুল কারণ 2 জুল এখানে ব্যয় করছে কমে গেছে না তাপ শক্তি কিন্তু আমরা বলতেছি তাপ শক্তি কি থাকবে ফিক্স থাকবে বা চেঞ্জ হবে না তাহলে কিভাবে এই ফিক্স থাকলো প্রশ্নটা বোঝা গেছে বা হ্যাঁ এই যে আমরা বলছি এখানে তাপ বা শক্তি কি থাকবে ফিক্স থাকবে তাহলে আমি যে ভলিউমটা বাড়ালাম ভলিউম বাড়ানোর জন্য কাজ করতে হয়েছে এই কাজ করার জন্য শক্তি ব্যয় করতে হয়েছে শক্তিটা
গ্যাসের অণুগুলো তাদের তাপ শক্তি থেকে ব্যয় করছে। ওদের কাছে যদি 10 জুল তাপ শক্তি থাকে, 10 জুলের মধ্যে 2 জুল ওরা এখানে ব্যয় করছে তাপ শক্তি, রাইট? 2 জুল তাপ শক্তি ব্যয় করছে এই কাজটা করার জন্য, ভলিউমটা বাড়ানোর জন্য। তাহলে ওদের তাপ শক্তি কমে গেছে না, এখন 8 জুল হয়ে গেছে না? কিন্তু আমরা বলতেছি তাপ শক্তি কি থাকবে? ফিক্স থাকবে। তাপ শক্তি নো চেঞ্জ, চেঞ্জ হবে না। তাহলে কিভাবে চেঞ্জ হইলো না সেই জিনিসটা আমরা দেখব, বুঝছি? ভাইস ভার্সা, আমি যখন ভলিউম কমাচ্ছি তাপ শক্তি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতেছি তাপ শক্তি আনচেঞ্জ থাকবে। তাহলে আনচেঞ্জ কই থাকলো? তো এবার এটার আনসারটা আমরা দেখব, বুঝছি কিনা? তাহলে দেখো, আমরা জানি যে তাপটা কি? তাপটা হচ্ছে এক প্রকার শক্তি। দেখো, তাপের একক জুল, শক্তির একক জুল, জুল কিনা? তারপরে কাজের এককও বলো কি? কাজের এককও জুল। তাহলে এই তিনটা মূলত কি জিনিস? একই জিনিস। এই তিনটা মূলত কি জিনিস? একই জিনিস। তো এখানে দেখো, কারণ এই তিনটার একক একই। তাহলে দেখো, ভেতরে যা এনার্জি ছিল, তো আমরা এইভাবে বললে হচ্ছে বেটার, যে এখানে শক্তিটা ফিক্স থাকবে। কি থাকবে? শক্তিটা ফিক্স থাকবে। তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ভেতরে যে পরিমাণ শক্তি ছিল, ওই পরিমাণ শক্তি কি এখনো আছে না? আনসার হচ্ছে আছে, কারণ বাইরে যাওয়ার সুযোগ পায় নাই। ভেতর থেকে কোনো শক্তি বাইরে আসার সুযোগ পায় নাই, পাইছে? তাহলে ভেতরে যা এনার্জি ছিল, যা শক্তি ছিল, তা কিন্তু এখনো আছে, জাস্ট নামটা চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে? নাম চেঞ্জ করছে। ফর এক্সাম্পল, আগে ওর কাছে যে তাপ শক্তিটা ছিল, ফর এক্সাম্পল 10 জুল কি ছিল? তাপ শক্তি ছিল। এই গ্যাসের অণুগুলো 10 জুল কি ছিল? এখনই বুঝে যাবা, 10 জুল তাপ শক্তি ছিল। এখন 8 জুল, দেখো এখন হচ্ছে 8 জুল তাপ শক্তি আকারে আছে, এবং বাকি 2 জুল হচ্ছে কৃত কাজ আকারে আছে। অর্থাৎ নাম চেঞ্জ করছে। ওভারঅল এই কৃত কাজটাও তো শক্তি। কাজ মানে শক্তি, শক্তিকে কাজে কনভার্ট করা যায়, কাজকে শক্তিতে কনভার্ট করা যায়। কাজের একক জুল, শক্তির একক জুল, তাপের একক জুল, বুঝছি কিনা? এই যে 2 জুল, এগুলো তো শক্তি, তাই না? তারপরে এই 8 জুল, এটাও তো তাপ শক্তি। তাহলে ওভারঅল শক্তি 10 জুল এখনো ভেতরে আছে, বাইরে যাওয়ার সুযোগ পাই নাই। কারণ এটা কি রাখছি? কুপরিবাহী রাখছি, বাইরে থেকে ভেতরে প্রবেশ করে করার সুযোগ দিই নাই। তাহলে ভেতরে যে এনার্জি ছিল, যে 10 জুল এনার্জি ভেতরে ছিল, ওইটা এখনো আছে, জাস্ট নামটা চেঞ্জ করছে। 8 জুলের নাম হয়ে গেছে তাপ শক্তি, 2 জুলের নাম হয়েছে কত? কৃত কাজ। এই কৃত কাজটাও শক্তি, এটাও শক্তি, তাপ শক্তিটাও শক্তি, বুঝছে কিনা? তাহলে ওভারঅল শক্তিটা ভেতরে ফিক্স আছে কিনা? আছে, কারণ বাইরে যাওয়ার সুযোগ দিই নাই তো, ভেতর থেকে আসার সুযোগ দিই নাই তো। তাহলে শক্তি ভেতরে যা ছিল তা এখনো আছে, জাস্ট নামটা কি করছে? আগে পুরোটার নাম ছিল তাপ শক্তি, এখন 8 জুলের নাম তাপ শক্তি, 2 জুলের নাম কি? কৃত কাজ, বুঝছি? আচ্ছা, তো টেম্পারেচার কেন কমে গেছে? কারণ টেম্পারেচার অনলি এইটার উপরে ডিপেন্ড করে। টেম্পারেচার এইটার উপরে ডিপেন্ড করে না, কাজের উপরে টেম্পারেচার ডিপেন্ড করে না। টেম্পারেচার অনলি কিসের উপর ডিপেন্ড করে? তাপ শক্তির উপর। আগে তাপ শক্তি 10 জুল ছিল, ওই জন্য তাপমাত্রা বেশি ছিল। এবার তাপ শক্তি আছে 8 জুল, ওই জন্য তাপমাত্রা কমে গেছে, বুঝছি কিনা? টেম্পারেচার অনলি এইটার উপরে ডিপেন্ড করে, এটার উপরে তো ডিপেন্ড করে না, বুঝছি কিনা? তাহলে এখানে তাপমাত্রা কমার কারণ কি? কারণ তাপ শক্তি কমে যাচ্ছে, কিন্তু ওভারঅল শক্তিটা ভেতরে কি থাকতেছে? ফিক্স থাকতেছে। এটা কি আমরা বুঝছি? এবার এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আচ্ছা, এখানে এই পাত্রটাকে আমরা এই জন্য হচ্ছে কুপরিবাহী রাখি, যাতে বাইরে থেকে ভেতরে তাপ শক্তি ঢুকতে না পারে, ভেতর থেকে বাইরে যেতে না পারে। এবং প্রসেসটাকে আমরা দ্রুত করতেছি এই কারণে, দেখো এই প্রসেসটাকে আমরা দ্রুত করতেছি এই কারণে, যদি কোনো কারণে এখানে কোনো একটা ঘষা মাজা খেয়ে এখানে কোনো একটা পাত্রের কোনো একটা অংশ সুপরিবাহী হয়েও যায়, কোনো একটা অংশ ঘষা মাজা খেয়ে কোনো একটা অংশ পাত্রের যদি সুপরিবাহী হয়েও যায়, তাহলে ওদিক থেকে তাপ শক্তির আদান প্রদান হবে না। তো ওই তাপ শক্তির আদান প্রদান হওয়ার সুযোগটা যাতে না পাই, আমরা প্রসেসটাকে দ্রুত করতেছি। যদি ঘষা মাজা খেয়ে কোনো একটা অংশ যদি বাই চান্স সুপরিবাহী হয়েও যায়, তাহলে তাপ শক্তি আদান প্রদান হয়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না। ওই সুযোগটা যাতে না পাই, ওই জন্য প্রসেসটা কিভাবে করা হবে? দ্রুত করা হবে। কি বলছি, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ বের করার সূত্র, এই যে ভলিউম বাড়লো না, ভলিউম বাড়ানোর জন্য কাজ করতে হয়েছে, এই কৃত কাজটা বের করার সূত্র। দেখো, রুদ্ধতাপীয়, আমরা সমস্ত প্রক্রিয়ার জন্য ডাব্লিউ বের করার সূত্র দেখছি, মানে কৃত কাজ বের করার সূত্র দেখছি। এবার এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃত কাজ বের করার সূত্রটা দেখছি। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কৃত কাজ বের করার সূত্র হচ্ছে, দেখো, nr gamma minus 1 t1 minus t2। কি লিখছি আমি? nr gamma minus 1 t1 minus t2। t1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, t2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার। এই যে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, শুরুতে তাপমাত্রা একটা থাকতেছে, শেষে তাপমাত্রা আরেকটা থাকতেছে। তাপমাত্রা চেঞ্জ হচ্ছে কিনা?
হচ্ছে। তো T1 হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার আর T2 হচ্ছে ফাইনাল টেম্পারেচার, বুঝছি? আচ্ছা, তারপরে N এর পরিচয়টা আমরা দেখছি, R এর পরিচয় দেখছি। গামাটা কি? এই গামাটা হচ্ছে রুদ্ধতাপীয় ধ্রুবক। এই গামার পরিচয়টা কি বলছি? রুদ্ধতাপীয় ধ্রুবক। তা আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, এই জিনিসটা মুছে দিয়ে এবার গামার ব্যাপারে একটু বলি। দেখো গামাটা এবং ওয়াইয়ের মতো না, গামাটা হচ্ছে এইরকম, এইভাবে হচ্ছে লিখবা, ঠিক আছে? এই গামাটাকে কি বলা হচ্ছে? রুদ্ধতাপীয় ধ্রুবক বলা হচ্ছে। এই গামার ভ্যালুটা কত? দেখো এই গামাটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় ধ্রুবক। গামার ভ্যালুটা কত? গামার ভ্যালুটা যদি আমরা এখানে যে গ্যাসটা ইউজ করছি, এই গ্যাসটা যদি এক পরমাণু গ্যাস হয়, যেমন একটা এক পরমাণু গ্যাসের एग्जांपल আমাকে তামিম দাও। এক পরমাণু, আহা যাকে বলতে বলছি সে বলো না। এক পরমাণুকে একটা গ্যাসের एग्जांपल দাও আমাকে। হ্যাঁ, হিলিয়াম, 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 ঠিক আছে? হিলিয়াম একটা এক পরমাণু গ্যাস, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এখানে কোনো এক পরমাণু গ্যাস ইউজ করি, এক পরমাণু গ্যাস যদি আমরা এখানে ইউজ করি, মানে ধরো ফর एग्जांपल আমরা যদি হিলিয়াম গ্যাসটা ইউজ করি, তাহলে আমার গামার ভ্যালুটা হবে 1.67। এক পরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালুটা কত? 1.67। এক পরমাণু কি তো? হিলিয়াম তো এক পরমাণু গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস না? নিষ্ক্রিয় বলে তো এটা এক পরমাণু, তাই না? 1.67 এটা হচ্ছে গামার ভ্যালু আমরা ইউজ করব যদি হিলিয়াম এক, অর্থাৎ আমরা যদি এখানে এক পরমাণু গ্যাস ইউজ করি। এই মানগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো ধ্রুবক মান, ঠিক আছে? এগুলো ধ্রুবক মান। হ্যাঁ, আর এর মান আগেরটাই থাকবে। আর এর মান চেঞ্জ কখন হবে? আর এর মান চেঞ্জ কখন হবে? যখন এই যে টেম্পারেচার দেখতেছো, তারপরে এখানে অন্যান্যগুলো দেখতেছো, ওগুলোর একক চেঞ্জ হবে। একক যদি সিজিএস এককে রাখো এগুলোর, তখন আর এর মান চেঞ্জ হবে। তুমি যদি এটাকে সেলসিয়াসে রাখো আর এর মান চেঞ্জ করতে হবে, বুঝছি? এটাকে কেলভিনে রাখলে আমার আর এর মান কত থাকবে? 8.314 থাকবে। এটা ইউনিটের উপর ডিপেন্ড করবে আর এর মান তখন কোনটা ইউজ করবে, বুঝছি ভাইয়া? এই খেয়াল করো, খেয়াল করো। এরপরে এরপরে যেটা বলতেছি, এরপরে যেটা বলতেছি, দুই পরমাণু গ্যাস, দুই পরমাণু গ্যাস, দুই পরমাণু গ্যাসের একটা एग्जांपल দাও। দুই পরমাণু একটা গ্যাসের एग्जांपल হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে দুই পরমাণু গ্যাস। অক্সিজেন, ঠিক আছে? তারপরে নাইট্রোজেন, ক্লোরিন, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে লিখবো না। দেখো এগুলো হচ্ছে আমার দ্বিপরমাণু গ্যাস, ঠিক আছে? তাহলে এই দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.41। মুখস্থ রাখতে হবে এগুলো, ঠিক আছে? দ্বিপরমাণু গ্যাস যদি এখানে ইউজ করি, অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, তোমাকে তো বলে দিবে কোন গ্যাসটা ইউজ করছো, তোমাকে দেখতে হবে এটা কোন গ্যাস। যদি দ্বিপরমাণু গ্যাস হয় তাহলে গামার ভ্যালু কত লিখবো? 1.41। আর যদি বহু পরমাণু গ্যাস বসাই, যেমন একটা বহু পরমাণু গ্যাসের একটা एग्जांपल দাও। নাইট্রোজেন, এই বলে নাইট্রোজেন, না এনসি হচ্ছে স্যার দেখো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এটা দেখো গামার ভ্যালুটা হবে যেমন ফর एग्जांपल কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একটা কি বহু পরমাণু গ্যাস, এই যে তিনটা পরমাণু আছে, অক্সিজেন দুইটা, কার্বনের একটা, ঠিক আছে কিনা? তাহলে এই ক্ষেত্রে গামার ভ্যালুটা কত হবে? 1.33। তাহলে এই মানগুলো মুখস্থ রাখতে হবে। ধরো 100টা প্রশ্ন যদি থাকে, 100টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্নে তোমার গামার ভ্যালু দেওয়া থাকতে পারে, কিন্তু গামার ভ্যালু নাও দেওয়া থাকতে পারে, বুঝছে কিনা? ওই জন্য আমাদেরকে এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। আমাকে শুধু গ্যাসের নাম বলে দিবে, তা আমাকে দেখতে হবে যদি কি এক পরমাণু নাকি দ্বিপরমাণু নাকি বহু পরমাণু। যদি এক পরমাণু হয় তাহলে গামার ভ্যালু ইউজ করব 1.67, দ্বিপরমাণু হলে 1.41, বহু পরমাণু হলে 1.33, এবং সূত্র হচ্ছে এটা। যে এটা গেল, আমরা এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখছি, ঠিক আছে কিনা? এবার আমি একটু বলি, দেখো এই কোশ্চেনগুলো আসে, কৃতকাজের কোশ্চেন আসে হচ্ছে ঘাসে। এই কৃতকাজের কোশ্চেন কোথায় আসে? ঘাসে। এবং পার্সেন্টেজ যদি বলি, তাপগতিবিদ্যার যদি আমি 100টা প্রশ্ন তুলি, এই 100টা প্রশ্নের মধ্যে at least আমরা 30টা প্রশ্ন পাবো হচ্ছে এইটার উপরে, কৃতকাজের উপরে। 100টা প্রশ্ন যদি তুলো, 30টা প্রশ্ন এই কৃতকাজের উপরে পাবো। ব্যাপারটা বোঝাচ্ছে, অর্থাৎ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি বলতে বোঝা গেছে? 30টা প্রশ্ন পাওয়া মানে অবশ্যই ইম্পর্টেন্ট। 130% প্রশ্ন এখান থেকে আসতেছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো ঘাসের প্রশ্ন যখন এখান থেকে আসে, তখন গরুয়ের প্রশ্ন এখান থেকে আসে। এটা আমি এতটা কনফার্ম ভাবে কেন কিভাবে বলতেছি যে ঘাসের প্রশ্ন এখান থেকে আসবে, গরুয়ের প্রশ্ন এখান থেকে আসবে, কারণ ডাটাগুলো দেখে বলতেছি। আমি তো 8 বছর ধরে তোমাদের এইচএসসি পড়াচ্ছি। কত বছর? আমার হাত দিয়ে 8টা বেচ বের হইছে, 8টা এইচএসসি বেচ বের হইছে, 8টা এইচএসসি বেচ আলহামদুলিল্লাহ সাকসেসফুলি বের হইছে। তো ওই জন্য বলতেছি দেখো, অর্থাৎ তোমাদের কোশ্চেন, আমার এই যে কোশ্চেনগুলো তো আমার জানা আছে, তো সেই জন্য বলতেছি যে ঘাসের প্রশ্নগুলো যখন কৃতকাজ থেকে আসে, তখন গরুয়ের প্রশ্ন কোথা থেকে আসবে? গরুয়ের প্রশ্ন আসে এখান থেকে। দেখো গরুয়ের প্রশ্ন আসে এইখান থেকে, আমি এখানে লিখে দিচ্ছি।
এই পাশে হচ্ছে আমরা সমষ্ণ প্রক্রিয়ার কিছু সূত্র লিখব এবার, আর এই পাশে হচ্ছে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু সূত্র লিখব। অর্থাৎ কোশ্চেনগুলো বেসিক্যালি সমষ্ণ এবং রুদ্ধতাপীয় কম্পেয়ার করে দেয়। দুইজন মানুষ দেয়, একজন মানুষ সমষ্ণ প্রক্রিয়ায় কাজ করছে, আরেকজন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করছে, কার ক্ষেত্রে কৃতকাজ বেশি সেটা 4 নম্বরের কোশ্চেনে বের করতে বলে। বুঝছে কিনা? আচ্ছা, আর গরুতে তখন কি ধরনের কোশ্চেন দেয়? প্রবাবিলিটি আছে আর কি। ধরো আমি যদি এই কৃতকাজের 100টা কোশ্চেন তুলি, ওই 100টা কোশ্চেনের মধ্যে অ্যাট লিস্ট 90টা কোশ্চেনে আমি গরুয়ের কোশ্চেন এখান থেকে পাবো। তোমরা টেস্ট পেপার ঘাটলেই দেখতেছো, টেস্ট পেপার সবার কাছে আছে। কি বলছি বোঝা গেছে? 2015 থেকে 25 পর্যন্ত সিকিউ গুলো ঘাটলেই দেখতেছো। 100টা সিকিউ যদি কৃতকাজের উপরে 100টা সিকিউ দেখো, তার মধ্যে 90টা সিকিউ গরু এই যে এখান থেকে পাবো। এখন যে টপিকটা লিখবো এখান থেকে পাবো। বুঝছি কিনা? আচ্ছা, তো দেখো সমষ্ণ প্রক্রিয়ায় এখানে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে ভলিউম, আর একটা কি টেম্পারেচার। তিনটা ডাটা হচ্ছে আমাদের কাছে, প্রেসার, ভলিউম এন্ড টেম্পারেচার। এই তিনটা ডাটা হচ্ছে আমাদের কাছে আছে। ওকে, তো এইখানে টেম্পারেচারটা কি ফিক্স না? তাহলে যে জিনিসটা ফিক্স, যে জিনিসটা চেঞ্জ হচ্ছে না, তার রেসপেক্টে অন্য কিছু চেঞ্জ হয় না। কি বলছি বোঝা গেছে? যে জিনিসটা চেঞ্জ হয় না তার রেসপেক্টে অন্য কিছু হয় না। আমরা যেটা বলছি, যে জিনিসটা কি হবে না, যে জিনিসটা হচ্ছে চেঞ্জ হবে না তার রেসপেক্টে অন্য কিছু কি হবে না, চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে যেহেতু টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, তাহলে টেম্পারেচার রেসপেক্টে প্রেসার, ভলিউম চেঞ্জ হবে না। অর্থাৎ টেম্পারেচারের সাথে প্রেসারের সম্পর্ক প্রদর্শন করার কোনো সূত্র এখানে থাকবে না, টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক প্রদর্শন করার কোনো সূত্র এখানে থাকবে না। এটা আমরা আগে থেকেই জানি। কেন জানি? কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, যে জিনিসটা চেঞ্জ হচ্ছে না ওটার রেসপেক্টে কি এটা চেঞ্জ হবে? আনসার হচ্ছে হবে না। কিন্তু এখানে প্রেসারও চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় অনলি প্রেসার আর ভলিউমের মধ্যে সম্পর্ক প্রদর্শন করার আমরা একটা সূত্র এখানে পাবো। বুঝছি? এবং সেই সূত্রটা হচ্ছে এটা, যে P1 V1 হচ্ছে P2 V2। এটা আমরা জানি, P1 V1 হচ্ছে P2 V2। ঠিক আছে? যেমন টেম্পারেচারের ক্ষেত্রে কি আমি T1 T2 লিখতে পারবো? টেম্পারেচারের ক্ষেত্রে T1 কেমনে লিখতে পারবো? টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে না, তো T1 T2 লিখতে পারতেছি? চেঞ্জ হচ্ছে না। তো চেঞ্জ হলে না 1 2 লিখতে পারতাম। তো চেঞ্জ হচ্ছে না বলে 1 2 লিখতে পারতেছি না বলে টেম্পারেচারের সাথে এগুলো সম্পর্ক সূত্র নেই। যে জিনিসটা চেঞ্জ হচ্ছে না ওটার রেসপেক্টে অন্য কিছু সম্পর্ক থাকবেই না, এটাই তো স্বাভাবিক, তাই না? ওটার রেসপেক্টে অন্য কিছু চেঞ্জ হবে। যেমন এখানে দেখো V এর রেসপেক্টে প্রেসার চেঞ্জ হচ্ছে, যে V1 যখন V1 তখন P হচ্ছে P1, V যখন V2 তখন P2। অর্থাৎ V এর রেসপেক্টে P টা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কারণ V চেঞ্জ হচ্ছে, কিন্তু T তো চেঞ্জ হচ্ছে না। ওই জন্য T এর সাথে V এরও কোনো সূত্র থাকবে না এখানে, T এর সাথে P এরও কোনো সূত্র আমরা এখানে সমষ্ণ প্রক্রিয়ায় পাবো না। বুঝছি? কারণ T চেঞ্জ হচ্ছে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ভলিউমও চেঞ্জ হচ্ছে, প্রেসারও চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে P আর V এর মধ্যে সম্পর্ক প্রদর্শন করার একটা সূত্র পাবো, তারপরে V আর T এর মধ্যে সম্পর্ক প্রদর্শন করার একটা সূত্র পাবো, তারপরে আমরা এখানে P আর T এর মধ্যে সম্পর্ক প্রদর্শন করার একটা সূত্র পাবো। অর্থাৎ এখানে কয়টা সূত্র পাবো? তিনটা সূত্র এখানে পাবো। যেখানে সমষ্ণ প্রক্রিয়া আমরা একটা সূত্র পাচ্ছি, কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই তিনটা সূত্র আমরা পাবো। বুঝছি? তো P আর V এর মধ্যে সম্পর্ক প্রদর্শন করে সেই সূত্রটা হচ্ছে V1 টু দি পাওয়ার গামা হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা। মানে V1 V2 এর জায়গায় জাস্ট গামা বসে যাবে। গামার ভ্যালু নিয়ে আমরা কথা বলছি। গামার থেকে শুধু V এর উপরে নাকি V এর উপরে? শুধু V এর উপরে, শুধু V এর উপরে। ঠিক আছে? শুধু V এর উপরে। যে শুধু কার উপরে পড়বে? P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। গামার ভ্যালু আমরা আগেই বলছি, এক পূর্ণক হলে কত, দ্বিপূর্ণক হলে কত, বহুপূর্ণক হলে কত। এবার বাকি যে দুটো সূত্র, সেই দুটো সূত্র আমি তোমাদেরকে বলবো। V আর T এর মধ্যে সম্পর্ক প্রদর্শন করার সূত্র, সেটা হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T1 V1 টু দি পাওয়ার কত হবে? গামা মাইনাস 1। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। বুঝছি? এটা হচ্ছে টেম্পারেচার আর ভলিউমের মধ্যে সম্পর্ক প্রদর্শন করার সূত্র। টেম্পারেচার আর ভলিউমের মধ্যে সম্পর্ক প্রদর্শন করার সূত্র। এরপরে দেখো, এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে। তো প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে হচ্ছে T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। T1 P1 টু দি পাওয়ার কত? 1 মাইনাস গামা ডিভাইড বাই হচ্ছে গামা। 1 মাইনাস গামা ডিভাইড বাই কত? গামা ইজ ইকুয়াল টু হচ্ছে T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই কত হবে? গামা। লেখা বোঝা যাচ্ছে? ভেরি সিম্পল। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো এখানে কি মিন করতেছে? এখান থেকে বলছি যে আমি গয়ের প্রশ্ন আসে, এই যে এই টপিক থেকে কতই প্রশ্ন আসে? গ
গরুর প্রশ্নগুলো 3 নম্বরে কখন, যখন ঘাসের প্রশ্নগুলো কিন্তু কাছ থেকে আসে, মানে রিলেটেড, এগুলো রিলেটেড। এবার এখান থেকে কম আসে সমষ্টি প্রক্রিয়া থেকে, কারণ এখানে সূত্র একটা। ম্যাক্সিমাম সূত্র কোথা থেকে আসে? এখান থেকে আসে, কারণ এখানে সূত্র 3টা প্লাস একটু কম লেগের সূত্রগুলো, ওই জন্য এখান থেকে গরুর প্রশ্নগুলো আসতে দেখা যায়। কিভাবে আসে দেখো, এখানে ডাটা কয়টা আছে? এখানে ডাটা আছে 4টা, T1 V1 P2 আর V2, এই 4টা ডাটা, রাইট? এখানে T1 আছে, V1 আছে, T2 আছে, V2 আছে, 4টা ডাটা আছে। তো এই 4টা ডাটার মধ্যে 3টা ডাটা দেওয়া থাকবে, আরেকটা বের করতে বলবে। গরুতে এই ধরনের প্রশ্ন আসে যে তিনটে, যে P1 V1 আর P2 মান সাপোজ দেওয়া আছে, V2 বের করতে বলছে, অর্থাৎ যে কোনো 3টা দেওয়া আছে, আরেকটা বের করতে বলছে। পারবো না সূত্র ইউজ করে? ইজি ইজি, সিকিউ গুলো একেবারে ইজি, বুঝছি কি না? এটা গরু আসবে এখান থেকে, ঘাস করতে কেটো গাছ থেকে থাকে, ক্লিয়ার? তাহলে আমরা এবার চলে যাচ্ছি থার্ড প্রসেসে। দেখো আমাদের এই তিনটা প্রসেস কমপ্লিট হয়েছে, এবার আমরা কত নাম্বার প্রসেসে চলে যাচ্ছি? এবার হচ্ছে আমরা থার্ড প্রসেসে চলে যাচ্ছি। দেখো তাহলে এই 4টা প্রসেসের মধ্যে এবার আমরা থার্ড প্রসেসে চলে যাচ্ছি। তো দেখো আমাদের এই যে থার্ড প্রসেসটা, আমাদের যে থার্ড প্রসেসটা, এটার নাম হচ্ছে আইসোবারিক। থার্ড প্রসেসের নাম কি বলছে? আইসোবারিক। এখানে আইসো মানে হচ্ছে সমান, এবং বার, বার মানে হচ্ছে চাপ। বার মানে কি? চাপ। তাহলে এই প্রসেসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে চাপটা কি থাকবে? ফিক্স থাকবে, প্রেসারটা এখানে ফিক্স থাকবে। তাহলে দেখো এক একটা প্রসেসে এক একটা ফিক্স থাকতেছে। প্রথম প্রসেসে টেম্পারেচার ফিক্স, আইসোথার্মালে এডিয়াবেটিকে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শক্তিটা ফিক্স। আর এই আইসোবারিক বা সমচাপীয় প্রক্রিয়া, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া, কারণ এখানে চাপটা কি থাকে? ফিক্স থাকে, প্রেসারটা এখানে কনস্ট্যান্ট থাকে বা ফিক্স থাকে, কোনো চেঞ্জ হয় না। কি বুঝতে বোঝা গেছে? আচ্ছা, তারপরে এইটা হচ্ছে আমাদের প্রেসারটা এখানে ফিক্স থাকবে। তো আমি যদি এটা এই এরপরে যে দুটো প্রসেস, সমচাপীয় প্রক্রিয়া এবং এরপরে যে প্রসেসটা আইসোকোরিক প্রসেস, ওগুলো একটু রিলেটিভলি কম ইম্পর্টেন্ট, মানে অনেক কম ইম্পর্টেন্ট। প্রথম দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বুঝছি? তো সমচাপীয় প্রক্রিয়ায় এই যে সমচাপ, এটা আমরা কিভাবে করব? তো দেখো সমচাপ, এটা আমরা যদি প্রথমত হচ্ছে যদি কেমিস্ট্রির ভাষায় বলি, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, ঠিক আছে? তো এখানে চাপটাকে কিভাবে ফিক্স রাখা হয় সেটা যদি আমি বলি, যে এখানে একটা পিস্টন আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা পিস্টন, এখানে গ্যাস আছে, ঠিক আছে? আমি এটা তোমাদেরকে কেমিস্ট্রির ভাষায় বলতেছি, যেখানে কি আছে? গ্যাস আছে। তো এবার এই পিস্টনের উপরে আমি একটা বাটখারা বা কোনো একটা বল, কোনো একটা বস্তু বসে দিছি, যে বস্তুটার ভর হচ্ছে কত? m, ঠিক আছে? এই বস্তুটা কনস্ট্যান্টলি নিচের দিকে কত ফোর্স দিচ্ছে? mg ফোর্স দিচ্ছে, ঠিক আছে? কনস্ট্যান্টলি কত ফোর্স দিচ্ছে? mg ফোর্স দিচ্ছে। mg ফোর্স দিচ্ছে, অর্থাৎ গ্যাসের অণুগুলোর উপরে কত বল প্রযুক্ত হচ্ছে? mg বল প্রযুক্ত হচ্ছে। কত চাপ প্রযুক্ত হচ্ছে? চাপ মানে আমরা জানি, চাপ মানে আমরা জানি যে বল বাই ক্ষেত্রফল। বল বাই কি? ক্ষেত্রফল, মানে F বাই কত হবে? A হবে। কি ইজ ইকুয়াল টু P ইজ ইকুয়াল টু P ইজ ইকুয়াল টু হচ্ছে F বাই A। তাহলে আমি যেহেতু M এর, এই যে দেখো আমার যেহেতু প্রেসারটা, F এর মানটা কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। কেমনে চেঞ্জ হচ্ছে? আমি যদি এটাকে উপরে উঠাই বা নিচে নামাই, F এর মান কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। যদি G অনেক উপরে উঠাই ফেলো, তুমি পাহাড়ের উপর উঠাই ফেলো, তাহলে তখন চেঞ্জ হবে। আমি তো পাহাড়ের উপর উঠাচ্ছি না, জাস্ট একটা পাত্রের একটু উপরে উঠাচ্ছি। কি বলতে বোঝা গেছে? G তো চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে F চেঞ্জ হচ্ছে না, তার মানে প্রতি একক ক্ষেত্রফলে যে বল বা চাপ, চাপটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যত উপরে উঠাই, উপরে উঠালে ভলিউম বাড়বে, নিচে নামালে ভলিউম কমবে। তাহলে ভলিউম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে প্রেসারটা চেঞ্জ হচ্ছে না। এটা কি বুঝছি কিনা? কারণ এই নির্দিষ্ট ভরের বস্তুটা নির্দিষ্ট চাপ দিচ্ছে সব সময়, নির্দিষ্ট বল প্রয়োগ করতেছে, মানে নির্দিষ্ট চাপ প্রয়োগ করতেছে, করতেছে কিনা? ভলিউম বাড়ালো যে চাপ দিচ্ছে, ভলিউম কমালো সে একই চাপ দিচ্ছে, কারণ ভর নির্দিষ্ট, বল নির্দিষ্ট, তাহলে চাপও নির্দিষ্ট। বুঝছি কিনা? এটা হচ্ছে আমি কেমিস্ট্রির ভাষায় বলছি যে চাপটাকে কিভাবে ফিক্স রাখা হচ্ছে, বুঝছি কিনা? এবার আমরা এটা দেখো আমার মতো করে বলতেছি। এবার এই যে দেখো, আমরা এই বস্তুটাতে হচ্ছে বল প্রয়োগ, এই বস্তুটা এখানে হচ্ছে আমরা গ্যাস রাখছি, এখানে হচ্ছে আমরা গ্যাস রাখছি, এই পাত্রে হচ্ছে আমি গ্যাস রাখছি। এবার আমরা হচ্ছে এখানে তাপ শক্তি দিব। আচ্ছা, তাপ শক্তি দেওয়ার আগে, তাপ শক্তি দেওয়ার আগে এখানে যে গ্যাসের অণুগুলো আছে, এই অণুগুলোর গতি শক্তি আছে না? অবশ্যই। এই অণুগুলো পাত্রের দেওয়ালে একটা প্রেসার দিচ্ছে কিনা? কনস্ট্যান্টলি একটা প্রেসার দিচ্ছে। তা আমি ধরে নিচ্ছি এখন কতটুকু প্রেসার দিচ্ছে? P1 প্রেসার দিচ্ছে। কতটুকু প্রেসার দিচ্ছে এরা?
P1 প্রেসার দিচ্ছে। এবার আমি এখানে তাপ শক্তি দিলাম, এই সিস্টেমটাতে কি দিছি, তাপ শক্তি দিছি। তাহলে গ্যাসের অণুগুলা তাপ শক্তি বেড়ে গেছে না, গতি শক্তি বেড়ে গেছে না। আমি যেহেতু তাপ শক্তি দিছি, ওদের তাপ শক্তি বেড়ে গেছে, গতি শক্তি বেড়ে গেছে, ছোটাছুটি বেড়ে গেছে। গতি শক্তি যেহেতু বেড়ে গেছে, ছোটাছুটি কি হবে, বেড়ে যাবে। ছোটাছুটি বেড়ে যাওয়া মানে ওরা এখন আরো বেশি চাপ দিবে না, আগে যে চাপটা দিছে এখন আরো বেশি চাপ দিবে। তাহলে এখন যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে কত, P2, মানে চাপ বেড়ে গেছে। চাপ কি হয়েছে, বেড়ে গেছে। আমরা কি বলছি, চাপ কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে চাপটা কিভাবে ফিক্স থাকতেছে, দেখো কিভাবে ফিক্স থাকতেছে। এটা যখন চাপটা বেড়ে যাবে, বর্ধিত চাপের কারণে পিস্টনটা আপনা আপনি কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। ওই যে যেরকম ভাতের ডাকনা উপরে উঠে যায় না, উঠে যায় কিনা, বর্ধিত চাপের কারণে ভাতের ডাকনা উপরে উঠে যায় না। তাহলে এই বর্ধিত চাপের কারণে ঢাকনাটা কি হয়ে যাবে, মানে এই পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে, মানে ভলিউম বাড়তে থাকবে। আর ভলিউম বাড়লে প্রেসারটা আবার কমে না। ভলিউম যদি বাড়ে, মানে জায়গা যদি বেশি দিই, তাহলে ছোটাছুটি প্রেসারটা কমে যাবে। ওরা পাত্রের জায়গায় প্রেসার কম দিবে, ওরা ছোটাছুটি করার জায়গা বেশি পাচ্ছে, বুঝছি কিনা। ছোটাছুটি করার জায়গা কম দিলে, ভলিউম কমাই দিলে প্রেসার বেড়ে যায়, ঠিক আছে কিনা। আর ভলিউম যদি বাড়াই দিই তাহলে প্রেসার কমে যাবে। তাহলে ভলিউম যখন বেড়ে যাচ্ছে, প্রেসার যেটা বাড়ছিল এটা আবার কমতে শুরু করবে। ভলিউম যখন বাড়বে, প্রেসারটা আবার কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে ভলিউমটা কতটুকু বাড়বে, এরকম বাড়তে বাড়তে কতটুকু বাড়বে, ঠিক ততটুকুই ভলিউম বাড়বে। যতটুকু ভলিউম বাড়লে প্রেসারটা কমে P2 থেকে আবার P1 হয়ে যায়, মানে প্রেসারটা আবার আগের মতো হয়ে যায়। আগের মতো হওয়ার জন্য যতটুকু ভলিউম বাড়া দরকার ততটুকু ভলিউম বাড়বে। আমার কথাটা বুঝতে পেরেছি, ভলিউম বাড়বে, ভলিউম বাড়তে বাড়তে কি আকাশ উঠে যাবে, আনসার হচ্ছে না। ভলিউম বাড়লে প্রেসার কমে যায়। তাহলে ভলিউম কতটুকু বাড়বে, ভলিউম ততটুকুই বাড়বে যতটুকু বাড়লে প্রেসারটা আবার কি হয়ে যায়, কমে আগের মতো হয়ে যায়, বুঝছি কিনা। তো এইভাবেই হচ্ছে এখানে চাপটাকে কি রাখা হচ্ছে, ফিক্স রাখা হচ্ছে, বা এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। ওকে ফাইন। তো এই জিনিসটা আমরা বুঝছি যে সমচাপীয় প্রক্রিয়া, আমরা জিনিসটা বুঝছি। সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ বের করার সূত্র, দেখো এই ক্ষেত্রে কৃত কাজ W বের করার সূত্র হচ্ছে P ইনটু হচ্ছে dV। ইম্পর্টেন্ট, সূত্রটা ইম্পর্টেন্ট। কি বলছি, P ইনটু dV, মানে এই যে কনস্ট্যান্ট যে প্রেসারটা, ওই প্রেসারটার সাথে কি গুণ করব, V2 মাইনাস V1, মানে ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। এই dV মানে কি বোঝাচ্ছি, ভলিউমের চেঞ্জটা বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি ভাইয়া, ভলিউমের চেঞ্জটা বোঝাচ্ছি। V2 মাইনাস V1, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, ভলিউমের চেঞ্জটা বোঝাচ্ছি, বুঝছি কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তারপরে আমরা এরপরে চলে যাই হচ্ছে, দেখো আমাদের চতুর্থ যে প্রসেসটা, সেই প্রসেসে চলে যাচ্ছি, 4 নম্বর প্রসেসে। সেটাও রিলেটিভলি কম ইম্পর্টেন্ট, তারপর আমরা দেখে ফেলি। দেখো, সো 4 নম্বর যে প্রসেসটা সেটা হচ্ছে আইসোকোরিক প্রসেস। 4 নম্বর প্রসেসের নাম কি, আইসোকোরিক প্রসেস। তো আইসো মানে আমি আগেই বলছি, আইসো মানে হচ্ছে সমান, এবং এই কোর মানে হচ্ছে ভলিউম বা আয়তন। এগুলো গ্রিক বা ল্যাটিন শব্দ, কি বলছি বোঝা গেছে। কোর মানে কি বলছি, আয়তন। তাহলে এই প্রসেসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে আয়তনটা কি থাকবে, ফিক্স থাকবে। এখানে আয়তনটা বা ভলিউমটা ফিক্স থাকবে। তাহলে এখানে আয়তনটা বা ভলিউমটা এখানে ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। তাহলে আয়তনকে আমরা কিভাবে ফিক্স করতে পারি, আমরা এরকম একটা পাত্র নিছি, যে পাত্রটা চারদিক থেকে লক, কোনো পিস্টন নাই, চারদিক থেকে আটকানো, ঠিক আছে। এই পাত্রের মধ্যে আমি গ্যাস রাখছি, কি রাখছি, গ্যাস রাখছি, চারদিক থেকে আটকানো। তাহলে এবার যদি আমি ওকে তাপ শক্তি দেই, তাহলে দেখো গ্যাসের তাপ শক্তি, গ্যাসের অণুগুলোর গতি শক্তি বৃদ্ধি পাবে না, অবশ্যই পাবে। গ্যাসের অণুগুলোর গতি শক্তি বৃদ্ধি পাবে, তাপ শক্তি বৃদ্ধি পাবে, পাবে কিনা, তাপমাত্রা বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে, কিন্তু ভলিউম বৃদ্ধি পাবে না। অর্থাৎ সবকিছুই বৃদ্ধি পাবে কিন্তু ভলিউম বাড়বে না, কারণ ভলিউম বাড়ার সুযোগ দিই নেই। এটাকে আমি চারদিক দিয়ে আটকায় রাখছি। যতই তাপ শক্তি বাড়ুক, তাপমাত্রা বাড়ুক, চাপ বাড়ুক, এখানে ভলিউম বাড়বে না, কারণ ভলিউম বাড়ার কি দিনে, সুযোগ দিনে, বুঝছি কিনা এটা। তাহলে এই প্রসেস হচ্ছে আমাদের ভলিউম বা আয়তনটা কি থাকবে, ফিক্স থাকবে। কৃত কাজ কতটুকু হয়েছে দেখি আমাকে নাকিব বলো, যে এখানে কাজের মান কত। শাবাশ, কাজের মান এখানে কত, 0, কারণ এখানে ভলিউম তো বাড়েই নেই। কাজ হওয়ার জন্য অবশ্যই কি লাগবে, ভলিউম বাড়তে হবে বা কমতে হবে, অর্থাৎ ভলিউমের চেঞ্জ হলে কাজ হবে। এখানে তো ভলিউমের চেঞ্জ হয় না, তাহলে এখানে কৃত কাজ কত, 0, বুঝছি কিনা। তাহলে এই প্রসেসে কৃত কাজ কত থাকবে, সমায়তন প্রক্রিয়ার কৃত কাজ কত, 0, কয়টা পার্সেন্ট, 11:35।
তোমরা এত এক্সাইটেড হয়ে কেন বলছো এটা? আচ্ছা দেখো আরেকটা টপিক পড়াই দিই নাকি আরেকটা টপিক পড়াই দিই, এই চারটা প্রসেস পড়াচ্ছি তাহলে তো আমি চারটা ক্লাসে শেষ করতে পারবো না এরকম। আমি আরেকটা টপিক আজকে দেখাই দেখো। তো এরপরে আমরা যে টপিকটা দেখবো এই কোর থার্মোডাইনামিক প্রসেসটা শেষ হলো। এর মধ্যে আমি বলে দিয়েছি প্রথম দুইটা প্রসেস সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষার খাতে সরাসরি লেখার সম্পর্ক আছে ওই দুটো প্রসেসের সাথে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র, থার্মোডাইনামিক রুল। ঠিক আছে, থার্মোডাইনামিক রুল ইম্পর্টেন্ট টপিক। এটা থার্মোডাইনামিক রুল বা তাপগতিবিদ্যার সূত্রটা দেখবো। এখানে আমি হচ্ছে চারটা স্টার দিচ্ছি, মানে এগুলা ওই চারটা প্রসেসের যেটা দেখছি ওইটা থেকে একটু কম ইম্পর্টেন্ট, বুঝছি কিনা? ইম্পর্টেন্ট বাট একটু কম ইম্পর্টেন্ট। তো থার্মোডাইনামিক রুল বা তাপগতিবিদ্যার যে সূত্র, এই সূত্রটা কি? এটা হচ্ছে দেখো একটু খেয়াল করতে হবে, dq হচ্ছে du প্লাস dw। এটা হচ্ছে সূত্র, dq হচ্ছে du প্লাস dw। এখানে কোনটার পরিচয় কি সেটা আমরা বলবো। প্রথমে আমরা dq এর পরিচয় বলি। দেখো dq টা হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ। আমি একটু লিখে ফেলি আগে। দেখো এটা হচ্ছে সিস্টেম কর্তৃক, এটার পরিচয় কি বলছি? এটার পরিচয় হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ। তাহলে এটার পরিচয় হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ। ওই যে আমরা যে চারটা প্রসেস এতক্ষণ দেখছি, ওই সিস্টেমে আমরা তাপ শক্তি দিছি না? তাহলে সিস্টেম যে তাপ শক্তিটা গ্রহণ করছে, এই যে সমষ্টি প্রক্রিয়া বাইরে থেকে তাপ শক্তি ভেতরে ঢুকছে, কত তাপ শক্তি ভেতরে ঢুকছে? 5 জুল 10 জুল, ওইটা হচ্ছে dq। বা তাপ শক্তি বেড়ে গেছে না, বাইরে গেছে না, কত তাপ শক্তি বাইরে গেছে? 10 জুল 20 জুল, ওইটা হচ্ছে dq। অর্থাৎ সিস্টেম যে তাপ শক্তিটা গ্রহণ করতেছে বা সিস্টেম যে তাপ শক্তিটা বাইরে ছেড়ে দিচ্ছে, ওইটাই হচ্ছে dq। dq এর পরিচয়টা বোঝা গেছে? সিস্টেম যে তাপ শক্তিটা গ্রহণ করতেছে বা বাইরে ছেড়ে দিচ্ছে, ওই তাপ শক্তিটাই হচ্ছে dq। সিস্টেম কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ, বুঝছি? তো সিস্টেম যদি তাপ শক্তি গ্রহণ করে, দেখো যদি সিস্টেম তাপ শক্তি কি করে, যদি সিস্টেম তাপ শক্তি গ্রহণ করে তাহলে dq পজিটিভ। dqটাকে কি লিখবো? পজিটিভ। অর্থাৎ আমাকে প্রশ্নে উদ্দীপকে বলে দিয়েছে যে সিস্টেম 10 জুল তাপ শক্তি গ্রহণ করছে, তাহলে আমি dq এর আগে প্লাস 10 বসাবো বা শুধু 10 বসাবো, বুঝছি কিনা? অর্থাৎ dqটা তখন কি হবে? পজিটিভ হবে। আর যদি সিস্টেম তাপ শক্তি বর্জন করে, সিস্টেম যদি তাপ বর্জন করে তাহলে dqটা কি হবে? নেগেটিভ। আমাকে প্রশ্নে বললো সিস্টেম 5 জুল তাপ শক্তি বাইরে ছেড়ে দিয়েছে, তখন অবশ্যই আমার dq এর জায়গায় -5 বসাতে হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, বুঝছি? যদি বলে সিস্টেম 5 জুল তাপ শক্তি বাইরে ছেড়ে দিয়েছে, তখন dq এর জায়গায় কত বসাবো? -5 বসাবো। সিস্টেম তাপ শক্তি গ্রহণ করলে dq পজিটিভ, সিস্টেম তাপ শক্তি বাইরে ছেড়ে দিলে dq নেগেটিভ। এবার আমাকে এই যে ওহিত বলো তো কোন সিস্টেমে, এই যে চারটা প্রসেস আমরা দেখছি, এই চারটা প্রসেসের কোন প্রসেসে সিস্টেম তাপ শক্তি গ্রহণও করে না বাইরে ছাড়েও না? 2 নম্বর প্রসেসে। 2 নম্বর প্রসেসে, শাবাশ, 2 নম্বর প্রসেসে এডিয়াবেটিক প্রসেস। না এর মানে বোঝা যাচ্ছে যে ভাই ক্লাসগুলো ঠিকমতো করতেছো, মনোযোগ দিয়ে করতেছো, ঠিক আছে? অনেক স্টুডেন্ট কিন্তু বলতে পারে না, এরকম ধুম করে যখন জিজ্ঞেস করে বলতে পারে না। দেখো তাহলে এডিয়াবেটিক প্রসেসের জন্য মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমাকে একটু বলো তো, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য dq এর মানটা কত? 0। কারণ সিস্টেম রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সিস্টেম কিছু নেয়ও না দেয়ও না, মনে আছে? সিস্টেম কিছু নেয়ও না দেয়ও না, কোনো তাপ শক্তি ভেতরে ঢুকেও না, বাইরে ভেতর থেকে বাইরে যায়ও না, তাহলে dq এর মান কত তাহলে? 0। এটা বুঝছি কিনা? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই সূত্রটার চেহারাটা কিরকম হবে? এই সূত্রটার চেহারা হবে, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই সূত্রটার চেহারা হবে যে 0 হচ্ছে du প্লাস dw। এই যে এগুলো যা পড়াচ্ছি এগুলো কিন্তু সবগুলো সিকিউ, মানে এগুলো হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন জিজ্ঞেস করবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই তাপগতিদের সূত্রটা কি? 0 du প্লাস dw। dq যায় কত বসেছি? 0 বসেছি, বুঝছি? এবার এইটাকে আমরা দুইভাবে লিখতে পারি না? আমরা লিখতে পারি হচ্ছে দেখো -du হচ্ছে কত? এটাও লিখতে পারি। আবার আমরা লিখতে পারি হচ্ছে কত? যে du হচ্ছে -dw। পারি কিনা? এভাবেও লিখতে পারি, বুঝছি? আচ্ছা, তারপরে এবার আমরা চলে যাই হচ্ছে, দেখো এবার আমরা চলে যাই হচ্ছে সেকেন্ড টাপে। সেকেন্ডটা কি? du এর পরিচয়টা চলে যাচ্ছে। দেখো
এই ডিউটা কি একটু খেয়াল করতে হবে। দেখো ডিউটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি মানে মানে ইন্টারনাল এনার্জি বাংলা কি বলছি? ভেতরের শক্তি। ভেতরের শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডিউটা কিন্তু অভ্যন্তরীণ শক্তি না, ডিউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। মানে অভ্যন্তরীণ শক্তিটা কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে, বুঝছি? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। এই যে বলছিলাম তাপ শক্তি দিলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাচ্ছে, ওই গতিশক্তি কতটুকু বাড়তেছে ওইটা হচ্ছে ডিউ, বা গতিশক্তি কতটুকু কমতেছে ওইটা হচ্ছে ডিউ। মানে শক্তি অভ্যন্তর, এই যে ভেতরের অভ্যন্তরীণ শক্তিটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা কতটুকু হ্রাস পাচ্ছে ওইটা হচ্ছে ডিউ, বুঝছি কিনা? তাহলে ডিউ এর পরিচয় হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। মানে কতটুকু পরিবর্তন হচ্ছে, মানে কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে, বুঝছি কিনা? এবার এই ডিউটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে। অনলি কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড অন অনলি একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার। সেটা কি? টেম্পারেচার। অর্থাৎ ডিউটা শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা টেম্পারেচার। টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার যদি কি হয়? বাড়ে, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, মানে ডিউটা কি হবে? পজিটিভ হবে। ডিউটা বাড়বে মানে ডিউটা তখন কি হবে? পজিটিভ। আর টেম্পারেচার যদি কমে তাহলে ডিউ নেগেটিভ। টেম্পারেচার কমলে ডিউ কি হবে? কমবে, মানে অভ্যন্তরীণ শক্তিটা কমবে, তখন ডিউটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে এই যে ডিউটা অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার যদি বাড়ে তাহলে ডিউটা পজিটিভ হবে, টেম্পারেচার কমলে ডিউটা নেগেটিভ হবে। তাহলে আমাকে দুর্জয় বলো যে কোন প্রসেসে টেম্পারেচার বাড়েও না কমেও না? কোন প্রসেসে? তামিম বলো তো কোন প্রসেসে? হ্যাঁ 3 নাম্বারও না। কোন প্রসেসে টেম্পারেচার বাড়েও না কমেও না? ফার্স্ট স্টেপটাতে। ফার্স্ট স্টেপটাতে টেম্পারেচার বাড়েও না কমেও না। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায়, দেখো সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়ায় এটা লজ্জা পাচ্ছে। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি যে টেম্পারেচার বাড়েও না কমেও না। তাহলে দেখো এই ডিউটা অনলি ডিপেন্ড করতেছে টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যদি বাড়ে ডিউটা পজিটিভ, টেম্পারেচার কমলে ডিউটা নেগেটিভ। তাহলে টেম্পারেচার যদি না বাড়ে না কমে তাহলে ডিউটা কত? জিরো। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে কিনা? তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি যে টেম্পারেচার কি থাকে? ফিক্সড থাকে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডিউটা কত? জিরো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য এই সূত্রটার চেহারা কিরকম দাঁড়াচ্ছে? এই সূত্রটার চেহারা দাঁড়াচ্ছে dq ডাইরেক্ট dw। dq কত? dw। বুঝা গেছে? তো এটা অনুধাবনমূলক কোশ্চেনে থাকে যে সমষ্ণ প্রক্রিয়ায় তুমি সিস্টেমে যা তাপ শক্তি দিবা, সমষ্ণ প্রক্রিয়ায় যে dq মানে কি? সিস্টেমে যা তাপ শক্তি দিচ্ছি সেটাই তো। তাহলে সমষ্ণ প্রক্রিয়া সিস্টেমে যা তাপ শক্তি দিব ওই তাপ শক্তিটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে না, অর্থাৎ গ্যাসের অণুগুলোর শক্তি বৃদ্ধি করবে না। কি বৃদ্ধি করবে? কৃত কাজ করবে। জাস্ট সমষ্ণ প্রক্রিয়া যাই তাপ শক্তি দিব সেটা কোথায় ব্যয় হবে? ওই শক্তিটা কৃত কাজের জন্য ব্যয় হবে, ভলিউম বাড়ানোর জন্য ব্যয় হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে না। কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি dq কত? dw। অর্থাৎ ডিউটা এখানে কত? জিরো। এটা অনুধাবনমূলক কোশ্চেনে থাকে যে সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপ শক্তি দেওয়া হয় সেটা তার কৃত কাজে ব্যয় হয় সম্পূর্ণরূপে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে না, বুঝছে কিনা? লাস্ট এই যে dw, dw নিয়ে বলে ফেলি। dw টা কি? দেখো এরপরে ছেড়ে দিচ্ছি। dw টা হচ্ছে ওয়ার্ক ডান। dw টা হচ্ছে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, বাই দা সিস্টেম অন, মানে অথবা অন দা সিস্টেম। বাই দা সিস্টেম অর অন দা সিস্টেম, মানে সিস্টেম কর্তৃক কৃত কাজ বা সিস্টেমের উপরে কৃত কাজ। সিস্টেম কর্তৃক কৃত কাজ বা সিস্টেমের, এই যে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম মানে সিস্টেম কর্তৃক কৃত কাজ, অর অন দা সিস্টেম মানে সিস্টেমের উপরে কৃত কাজ, বুঝছি? তো দেখো সিস্টেমের উপরে কৃত কাজ মানে আমি এই পিস্টনটাকে ধরে যে উপরে তুলছি বা নিচে নামাচ্ছি, তাহলে আমি সিস্টেমের উপরে কাজ করতেছি, ঠিক আছে কিনা? এখানে কৃত কাজটা আমি করতেছি সিস্টেমের উপরে, বুঝছি কিনা? এটা ধরে উপরে নিচে নামা করতেছি। আর সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেখাইছিলাম যে তাপ শক্তি দিচ্ছি, পিস্টনটা আপনা আপনি কোথায় উঠে যাচ্ছে? উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম কর্তৃক কৃত কাজ। তো যদি সিস্টেম কর্তৃক কৃত কাজ হয়, অর্থাৎ যদি ওয়ার্ক ডান বাই দা সিস্টেম হয়, সিস্টেম কর্তৃক কৃত কাজ হয়, মানে সিস্টেম যদি নিজে কাজ করে
আমি এখানে লিখে দিচ্ছি, দেখো সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে ডিডব্লিউ পজিটিভ। আর যদি সিস্টেমের উপরে কাজ করা হয়, সিস্টেমের উপরে কাজ করা হয়, উপরে কাজ করা হয় তাহলে ডিডব্লিউ কি হবে? এবার আমাকে ফাইনাল কোশ্চেন, রাজু বলো যে এই চারটা প্রসেসের কোন প্রসেসে, এই চারটা প্রসেসের কোন প্রসেসে ডিডব্লিউ 0? সহজ প্রশ্ন, কিন্তু কাজ 0 4 নম্বরে। তাও কিন্তু আনসার দিছে ভাই, তুমি আনসার দিতে পারো না, মানে দুমদাম আনসার দিতে পারছো না, তার মানে বোঝা যাচ্ছে যে ওই কিন্তু খুব ভালো মতো ক্লাসগুলো করতেছে এবং তোমাদের মধ্যে সবার মধ্যে ওই কিন্তু মনোযোগ ক্লাসগুলো করছে, এটাই বোঝা যাচ্ছে। কারণ তোমরা আনসার দিতে পারো না, তোমরা আনসার দিতে পারো না, ঠিক আছে? তাহলে দেখো এই যে কোনটা, এই যে 4 নাম্বার যে প্রসেসটা মানে সম আয়তন প্রক্রিয়া, তাহলে সম আয়তন প্রক্রিয়ার জন্য ডিডব্লিউ এর মান কত? আমরা দেখছি না শূন্য দেখছি না, ভলিউম বাড়েনি। তাহলে সম আয়তন প্রক্রিয়ার জন্য এই সূত্রটা চেহারা কিরকম দাঁড়াবে? dq হচ্ছে q। 3 নাম্বার এগুলো অনুধাবনমূলক কোশ্চেনে থাকে যে সম আয়তন প্রক্রিয়ার জন্য যেই তাপ শক্তি তুমি সিস্টেমে দিবা সেটা সম্পূর্ণরূপে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, কোনো কৃতকাজ এখানে হয় না, বুঝছি কিনা? এই হচ্ছে আমাদের এই প্রসেসটা। এবার এখান থেকে কোশ্চেন কিরকম আসে সেটাও বলে দিই। আমাদেরকে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আমার নাম ইউজ করে আসছে, যে শাহেদ নাম ইউজ করে হচ্ছে একটা সিকিউ আসছে, ওই জন্য হচ্ছে আমি ওই কোশ্চেনটাই বলতেছি এই টপিকস থেকে। তো কোশ্চেনগুলো কিরকম মেনলি কোশ্চেনগুলো বলবে যে শাহেদ যে একটা প্রসেসে কাজ করছে, শাহেদ একটা প্রসেসে কি করছে? কাজ করছে, এবং তার প্রসেসের বৈশিষ্ট্য দেওয়া আছে, তার প্রসেসে কি দেওয়া আছে? বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। শাহেদ একটা প্রসেসে কাজ করছে, উদ্দীপক ওই প্রসেসগুলোর বৈশিষ্ট্য দিতেছে। তা আমাকে বলছে শাহেদের এই প্রসেসটা তাপগতিবিদ্যার এই যে সূত্রটা, প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে সমর্থন করে কিনা। কে বলছে? বোঝা গেছে? অর্থাৎ এই সূত্রটাকে সমর্থন করে কিনা, শাহেদের এই প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। সে যে প্রক্রিয়ায় কাজ করছে ওই প্রক্রিয়াটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা, বুঝছি কিনা? প্রথম আমার লেখা বোঝা আছে? সূত্রকে সমর্থন করে কিনা, বুঝছি কিনা? তাহলে এই প্রশ্নটা আনসার কিভাবে দিব আমরা? দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখি, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড মিলাবো। যদি এরকম আসে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড তাহলে সমর্থন করে, আর যদি এরকম আসে যে লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়ালস টু কত হবে? রাইট হ্যান্ড সাইড, তাহলে কিসে ভাইয়া? তাহলে সমর্থন করে না। মানে একটু খেয়াল আরেকটু মানে আমি ডিকিউটা বের করব, ঠিক আছে ভাইয়া? আরেকটু করে নাও ভাই, শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। আমরা কি বের করব? দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড মিলাবো। যদি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড মিলে তাহলে সমর্থন করে, আর যদি লেফট হ্যান্ড, আচ্ছা আমাদের তো আজকে অন্য কাজও ছিল, ভুলে গেছি, ভিডিও করা ভুলে গেছি। আমরা আজকে কি করি? আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু যদি রাইট হ্যান্ড সাইড না হয় তাহলে সমর্থন করে না। মানে আমি ডিকিউ বের করব, ডিইউ বের করব, ডিডব্লিউ বের করব। ডিকিউ যেটা বের করব সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, আর ডিইউ ডিডব্লিউ যেটা বের করব এই দুটো যোগ করে রাখবো, ওইটা হবে আমার রাইট হ্যান্ড সাইড, বুঝছি? তাহলে আমার ডিকিউ যদি ডিইউ আর ডিডব্লিউ যোগফলের সমান হয় তাহলে সমর্থন করে, আর যদি না হয়, সমান না হয়, দুই সাইডটা সমান না হয় তাহলে সমর্থন করে না, বুঝছি কিনা? এটা